আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান তরফদার, প্রভাষক সাইমউদ্দিন মেমোরিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে ক্লাস করব অর্থনীতি প্রথম পর্ব। অর্থনীতি একটি বিশাল বা বিরাট সিলেবাস। আজকের প্রথম ধারণা অর্থনীতির বিষয়ে, আজকের প্রথম ধারণা আজকে বলবো অর্থনীতি কী এবং অর্থনীতিটা কীভাবে আসে। অর্থনীতি বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য সুন্দর সংজ্ঞা দিয়েছেন অর্থনীতিবিদ এল রবিন্স। বলেছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা যায়। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যে অসীম অভাব আর সীমিত সম্পদ দিয়ে সীমাবদ্ধ সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার জন্য সমানে সাধনমূলক কার্যাবলী আলোচনা করে। অর্থনীতি ইংরেজি শব্দ ইকোনমিক্স। এই শব্দটি আসছে জার্মান শব্দ ওইকোনমিয়া থেকে। ওইকোনমিয়া থেকে। এই ওইকোনমিয়া শব্দটি আবার আসছে দুইটি শব্দ, ওইকস আর নোমস। দুইটি শব্দ থেকে। ওইকস শব্দের অর্থ হলো গৃহ, আর এটা হচ্ছে নোমস শব্দের হলো বিধি। কাজে মৌলিক দিক থেকে অর্থনীতিকে বলা যায় গৃহ সংক্রান্ত বিজ্ঞান। গৃহবিধি। তাহলে অর্থনীতির মৌলিক দিক থেকে অর্থনীতির সংজ্ঞায় আসে হলো গৃহ সংক্রান্ত বিজ্ঞান। তাহলে গৃহ সংক্রান্ত বিজ্ঞান নিয়ে যে সাবজেক্ট আলোচনা করে তাকে বলা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির বিষয়ে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলেছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে আলোচনা করে। আর অধ্যাপক মার্শাল বলেছেন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা। সাধারণ কার্যাবলী বলতে অর্থ, আয় এবং ব্যয় সংক্রান্ত কার্যাবলীকে বুঝাইছিলেন। অধ্যাপক এল রবিনসন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য অপ্রতুল উপকরণ মধ্যে সমন্বয় সাধনমূলক কার্যাবলী আলোচনা করে। তাহলে অর্থনীতি মূলত ইকোনমিক্স থেকে আসছে। ইকোনমিক্স অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স আসছে হলো ওইকোনমিয়া থেকে। ওইকোনমিয়া শব্দ দুইটি শব্দ থেকে আসছে, একটা হলো ওইকস, একটা হলো নমস। ওইকস শব্দের অর্থ গৃহ এবং নমস শব্দের অর্থ বিধি। তাহলে গৃহ সংক্রান্ত বিধিকে বলা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে এল রবিন্সের। রবিন্স বলছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব আর সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয় সাধনমূলক কার্যাবলী আলোচনা করে। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয় সাধনমূলক কার্যাবলী আলোচনা। এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে দেখা যায়
অর্থনীতির বৈশিষ্ট্যগুলো জানা যায়। সে বলছে হলো অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, মানে অর্থনীতি হলো একটা বিজ্ঞান। অর্থনীতি এমন একটি বিষয় যা বিজ্ঞান, যাকে প্রমাণ করা যায় তাকে বলা হয় বিজ্ঞান। মানুষের অভাব নিয়ে, অভাব হলে মানুষের আচরণ কেমন হয়, পাওয়ার আগ্রহটা কেমন হয়, এই নিয়ে অর্থনীতি আলোচনা করে। প্রথম বিষয় গেল অর্থনীতি হলো একটা বিজ্ঞান। মানুষের অভাবটা কি? অসীম। অভাব হলো অসীম। মানুষের অভাব কখনো শেষ করা যায় না। একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা অভাব দেখা দেয়। অভাব প্রতিযোগিতার ভিত্তিতে অভাব আসতে থাকে। একটা অভাব যখন পূরণ হবে সাথে সাথে আরেকটা অভাব দেখা দেবে। অভাব কখনো শেষ করা যায় না। তবে কিছু কিছু বিশেষ দ্রব্যের অভাব পূরণীয়। যেমন যদি মানুষের তৃষ্ণা লাগে, পানি খেয়ে নিলে তার তৃষ্ণাটা নিবারণ হয়ে যায়। তো সাময়িকভাবে সে অভাবটা পূরণ হলো, কিন্তু পরক্ষণেই তাকে আবার সে অভাব, আবার বা তৃষ্ণা বা ক্ষুধার অভাব আবার দেখা দিতে পারে। কাজে অভাব কখনো শেষ করা যায় না। অভাবটা হলো অসীম। সম্পদটা কি? সীমাবদ্ধ। সম্পদ হচ্ছে সীমাবদ্ধ। সম্পদ অপ্রতুল। সম্পদ মানুষের চাহিদার তুলনায় সম্পদটা অনেক কম, এই জন্য সম্পদটা সীমাবদ্ধ। আর এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে সমন্বয় সাধনমূলক যে কার্যাবলী, অল্প অর্থ দিয়ে কেমন করে মানুষের অভাবটা পূরণ করা যায়, এই সমন্বয় সাধনমূলক কার্যাবলীটাই হচ্ছে অর্থনীতি আলোচনা করে। সমন্বয় কি হবে? মানুষের অনেকগুলো অভাব একবারে দেখা দিতে পারে, অনেক অভাব। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অভাবগুলো একটা ধাপে আসতে থাকে। এখন কোন অভাবটা একজন মানুষের কাছে সবচেয়ে জরুরি, সেই অভাবটা সে আগে পূরণ করবে, যেহেতু সম্পদটা সীমিত। এই সীমিত সম্পদে কিভাবে তার সবচেয়ে জরুরি, যে অভাবটা সবচেয়ে জরুরি, সেই অভাবটা পূরণ করবে, এই সমন্বয় সাধনমূলক কার্যাবলী আলোচনা করে এই অর্থনীতি। কাজে এল রবিন্সের সংজ্ঞা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর সংজ্ঞা। এখন অর্থনীতির পরিধি আর কি 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 বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে? আলোচনা কি, পরিধিটা কি, কি কি বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে? পরিধি। সমাজবদ্ধ মানুষের কার্যাবলী আলোচনা। অর্থনীতি সমাজবদ্ধ মানুষের কার্যাবলী আলোচনা করে, যারা সমাজে বসবাস করে না এদের কার্যাবলী নিয়ে অর্থনীতি আলোচনা করে না। বিখ্যাত গ্রন্থ রবিনসন ক্রুসো যাবতীয় কাজ ছিল অর্থনৈতিক কাজ, সব কাজই ছিল অর্থনৈতিক কাজ, কিন্তু যেহেতু সে সমাজ ছিল না, সমাজবদ্ধ মানুষ নয়, তাই তার আলোচনা সমাজবদ্ধ আলোচনা নয়। এই জন্য তার কার্যাবলীকে অর্থনৈতিক কার্যাবলী বলা যাবে না। সমাজবদ্ধ মানুষের কাজ নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা। অর্থনৈতিক কাজ আলোচনা। অর্থনীতি শুধুমাত্র অর্থনৈতিক কাজ আলোচনা করে, কি করা হবে কি করা হবে না, কোনটা উচিত কোনটা উচিত নয়, এটা অর্থনীতি আলোচনা করে না, এটা আলোচনার বিষয় নয়। অর্থনীতি শুধুমাত্র অর্থনৈতিক কাজ নিয়ে আলোচনা করে, কি আয় করা হবে, কিভাবে আয় করা হবে এবং আয়টা কিভাবে কল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে, এটা হলো অর্থনৈতিক কাজ। অর্থনীতি একটি বিজ্ঞান। উচিত অনুচিত নিয়ে অর্থনীতি আলোচনা করে না। এটা একটা প্রত্যক্ষ এবং নিরপেক্ষ বিজ্ঞান, যা সংগঠিত হয়েছে বা হতে পারে সেটা নিয়ে আলোচনা করে, কিন্তু কি উচিত অনুচিত নিয়ে আলোচনা করে না। অভাব মোচন কল্যাণ সাধন নিয়ে অর্থনীতি আলোচনা করে। অভাব মোচন
ও কল্যাণ সাধন। অর্থাৎ যে অভাব মোচন, সীমিত সম্পদে কিভাবে অভাব মোচন করা যায় এবং সেই সর্বাধিক কল্যাণ সাধিত হয় একটা মানব জীবনে, সেটা নিয়ে অর্থনীতি আলোচনা করে। অর্থনীতি উন্নয়নমূলক পরিকল্পনার আলোচনা করে, যেমন বাজেট, উন্নয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা বা বিভিন্ন পরিকল্পনা নিয়ে অর্থনীতি আলোচনা করে। মৌলিক ধারণা, যেমন অর্থনীতির মৌলিক কিছু ধারণা, একদিন অর্থনীতি বোঝানো ইয়ে নয়, কিন্তু অর্থনৈতিক মৌলিক ধারণাগুলো, যেমন অভাব, অভাব, চাহিদা, যোগান, চাহিদা যোগান, উপযোগ, দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা, উৎপাদন, উৎপাদন, বাজার ইত্যাদি। এইসব বিষয়ে একটু মৌলিক ধারণা থাকলে পরবর্তী চ্যাপ্টারে অর্থনীতি আলোচনা একটু সুবিধা হবে। অভাব কি? অভাবটা কি? চাহিদা কি? যোগান কি? অভাব হলো কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কোনো দ্রব্যের পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই সাধারণত অভাব বলা হয়। এই কোনো দ্রব্য পাওয়ার জন্য একটা মানুষের মনের ভিতরে যে আকুলতা, কোনো দ্রব্য পাওয়ার জন্য মানুষের ভিতরে যে চেতনা, যে চিন্তা, সেই তাকে বলা হচ্ছে অভাব। অভাব, এই অভাব কখনো শেষ করা যায় না। চাহিদা, সাধারণত কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতির চাহিদা হতে গেলে 3টি শর্ত পূরণ করতে হয়। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, ওই দ্রব্য পাওয়ার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা এবং অর্থ ব্যয়ের সামর্থ্য। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, ওই দ্রব্য পাওয়ার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা এবং অর্থ ব্যয়ের সামর্থ্য, এই 3টা যোগ্যতা থাকলে তাকে চাহিদা বলা যায়। যোগান কি? একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে রাজি হবে তাকে বলা হবে যোগান। একটা নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা একটা নির্দিষ্ট দামে একটা বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে রাজি হবে তাকে বলা হবে যোগান। আর মোট বিক্রয়যোগ্য দ্রব্যকে বলা হয় মজুদ। আমি এখানে একটা শব্দ দিই, মজুদ। সাধারণত যোগান আর মজুদ যারা অর্থনীতি যারা একসাথে করে নেয়, কাজে যোগান আর মজুদ একটু ভিন্ন বিষয়। মোট বিক্রয়যোগ্য দ্রব্য হচ্ছে মজুদ, মোট বিক্রয়যোগ্য দ্রব্য হলো মজুদ, কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট দামে যে পরিমাণ বিক্রি হতে, মানে একজন বিক্রেতা বিক্রি করতে রাজি হবে একটা নির্দিষ্ট সময়, তাকে বলা হচ্ছে যোগান। উপযোগ কি? কোনো দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে বলা হয় উপযোগ। কোনো দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে বলা হবে উপযোগ, ইউটিলিটি। যদি ইয়ে করা হয়, একটা আপেলে ধরে নিলাম একটা আপেল, এই আপেল খেলে মানুষের আপেল খাওয়ার আগ্রহটা শেষ হয়ে যায়। ক্ষুধা লাগলে ভাত খেলে বা অন্যান্য খাবার খেলে ক্ষুধাটা নিবৃত হয়। এই ভাতের ক্ষমতা আছে ক্ষুধা নিবৃত করার ক্ষমতা। পানি, তৃষ্ণা পেলে মানুষ পানি খায়, পানির ক্ষমতা কি? তৃষ্ণা নিবারণের ক্ষমতা। এই ক্ষমতাগুলোকে বলা হচ্ছে উপযোগ। দুষ্প্রাপ্যতা, কোনো দ্রব্যের চাহিদার তুলনায় যোগান অপ্রতুলকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। মানে চাহিদা অনেক বেশি কিন্তু যোগানটা খুব কম, যোগান সে অনুযায়ী চাহিদা মোতাবেক যোগান পাওয়া যায় না, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। উৎপাদন নিয়ে আলোচনা। উৎপাদন কি? সাধারণত আমরা কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন মনে করি, কিন্তু আসলে মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না, শুধুমাত্র উপযোগ সৃষ্টি করতে
কাজে কোনো দ্রব্য রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টিকে করাকে বলা হচ্ছে উৎপাদন। কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বলা হচ্ছে উৎপাদন। ধরে নেওয়া হয় একটা গাছ থেকে তক্তা তৈরি করা হলো, তক্তাটা কেটে তাকে মানে বিভিন্ন করে একটা এই টেবিল তৈরি করা হলো। তখন মানুষের এই টেবিলের চাহিদাটা পূরণ হয়। আসলে মানুষ কিন্তু গাছ তৈরি করতে পারে নাই, গাছ সৃষ্টি করতে পারে নাই, কিন্তু টেবিলটা সে রূপান্তর করে অভাব পূরণের একটা উপযোগ সৃষ্টি করছে, তাই টেবিলটা হলো উৎপাদন। ঠিক জমিতে মানুষ চাষাবাস করলেও সেটা বিভিন্ন দ্রব্য দিয়ে চাষ যখন উৎপাদন হয়ে যাবে বা আউটপুট আসবে, সেটাই হলো উৎপাদন। বাজার কাকে বলে? বাজার সাধারণত বাজার বলতে সাধারণত কোনো স্থান বোঝায়, কিন্তু অর্থনীতি বাজার বলতে কোনো স্থান বোঝায় না, বরং এক বা একাধিক কোনো দ্রব্য বোঝায় যা ক্রেতা আর বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দাম কষাকষির মাধ্যমে একটা দাম স্থির হয়। যে দামটা স্থির হয় তাকে বলা হচ্ছে বাজার। তাহলে অর্থনীতিতে বাজার বলতে কোনো দ্রব্যের দাম বোঝায়, কোনো স্থান বোঝায় না। তাহলে বাজার বলতে বাজার হলো দাম। যেমন চালের দাম, বর্তমানে চালের দাম হয়তো 55 টাকা কেজি, 55 টাকা কেজি, এটা হলো চালের বাজার। আলুর দাম, আলু হয়তো 40 টাকা কেজি, এটা হলো আলুর দাম। কাজে কোনো স্থান বোঝানো হচ্ছে না। তাহলে বাজার কি? সাধারণত বাজার বলতে কোনো স্থান বোঝায়, কিন্তু অর্থে বাজার বলতে কোনো স্থান বোঝানো হচ্ছে না। এক বা একাধিক দ্রব্য, একটা নির্দিষ্ট দ্রব্য যা ক্রেতা আর বিক্রেতা প্রত্যক্ষ বা পরোক্ষ দাম কষাকষির মাধ্যমে একটা দাম স্থির হয়, তাকে বলা হচ্ছে বাজার। আজকে একটু সামগ্রিক হালকা ধারণা দিয়ে দিই চাহিদা। এই চাহিদা থেকে একটু সামান্য ধারণা দিই। চাহিদা, ডিমান্ড। আমি আগে বলছি চাহিদা কাকে বলে। চাহিদা কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা, সাধারণত চাহিদা বলা হয়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে 3টি গুণ থাকতে হয়। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, ওই দ্রব্য পাওয়ার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা এবং অর্থ ব্যয় সামর্থ্য। এই 3টি গুণ থাকলে তাকে চাহিদা বলা হয়। আর একটা বিষয় হলো চাহিদা সূচি কি? চাহিদা সূচি, চাহিদা সূচি। একটা দ্রব্যের দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। কতটুকু দামে দ্রব্যের চাহিদার পরিমাণ কতটুকু, সেটা যখন তালিকার মাধ্যমে দেখানো হবে তখন তাকে বলা হয় চাহিদা সূচি। দাম বাড়লে, কোনো দ্রব্যের দাম বাড়লে কিন্তু চাহিদা, দাম যখন বেড়ে যাবে তখন দ্রব্যের চাহিদাটা কমে যাবে, আর দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। এটা যখন তালিকার মাধ্যমে দেখানো হবে তখন তাকে বলা হবে চাহিদা সূচি। ধরে নিলাম একটা দ্রব্যের দাম, এটা হলো দাম, আর হলো চাহিদা পরিমাণ। দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 15 একক। দাম 15 টাকা, চাহিদার পরিমাণ হলো 10 একক। দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ 5 একক। এটা যখন তালিকার মাধ্যমে দেখানো হবে তাকে বলা হচ্ছে চাহিদা সূচি। আর এটা যখন এই চাহিদা সূচিকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হবে তখন তাকে বলা হবে চাহিদা রেখা। চাহিদা সূচিকে মানে দাম বাড়লে চাহিদা, এখানে দেখা গেল দাম যত বাড়ছে চাহিদা তত কমে যাচ্ছে। এটা এই রেখাচিত্রের মানে তালিকার মাধ্যমে দেখানো হচ্ছে, তাই এটা চাহিদা সূচি। এটা যখন রেখাচিত্রে প্রদর্শন করা হবে তখন তাকে বলা হবে চাহিদা রেখা। দাম
5 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে দাম 10 টাকা, এইদিকে দাম এটা হলো পি দিয়ে প্রকাশ করা হয়, ওপি ওএক্স। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 15। দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ, দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে দাম 10 টাকা ছিল। আচ্ছা, দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 15 একক। দাম যখন বেড়ে 15 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে 10 একক। আর দাম যখন 20 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ আর কমে হয়েছে হচ্ছে 5 একক। এই যে দুইটি রেখা, এটাই হচ্ছে চাহিদা রেখা। তাহলে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা, চাহিদা সূচি একই বিষয়, মানে চাহিদার দামের সাথে চাহিদার সম্পর্কটাকে চাহিদা সূচি তালিকার মাধ্যমে দেখালে চাহিদা সূচি, আর ওটা যদি রেখা চিত্রের মাধ্যমে দেখানো হয় তাকে মানে চাহিদা রেখা বলা হয়। নির্ধারিত সময় আমার শেষ হয়। আজকে মানে অর্থনৈতিক বিষয়ে একটু হালকা ধারণা দেওয়া হলো। পরবর্তীতে ক্লাসে অর্থনৈতিক আরও বিষয় নিয়ে আলোচনা করা হবে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর বাসায় থেকে সুন্দরভাবে মানে জীবনযাপন করো, পড়াশোনার মাধ্যমে জীবনযাপন করো, আর করোনা থেকে মুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।